আজ ঐতিহাসিক ১৬ই জুলাই। ১৬ই জুলাইয়ে পরপর ২ বছর দুইটা বড় ঘটনা ঘটেছে। ২০২৪-এর ১৬ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। দুহাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়ানো পুলিশ রাবার বুলেটে তাকে প্রতিহত করার চেষ্টা করেছে বলে তখন বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার মৃত্যু জুলাই আন্দোলনকে অন্যদিকে মানে জুলাই আন্দোলনের গতি অনেক বাড়িয়ে দিয়েছিল। এই প্রফেসর ইউনূস সরকারের আমলে 2025-এ প্রথমবারের মতো এই দিবসটা পালন শুরু হলো। এবারে দ্বিতীয়বারের মতো এই দিবস পালন হচ্ছে এবং এই দিবসের নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস যখন দেয়া হয়েছে তখন সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে যে আমাদের শহীদ দিবস বলতে আমরা মহান ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিকেই বুঝতাম। মাঝে একটা গণমাধ্যমে এরকম খবরও হয়েছিল যে ১৬ই জুলাই এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হবে। তখনই কনফ্লিক্ট তৈরি হয়েছিল যে ২১শে ফেব্রুয়ারি তাহলে কোন দিবস হিসেবে পালন করা হবে। সেই কারণে অনেকে বলেন যে এটাকে জুলাই শহীদ দিবস না বলে অন্য কোনো নামে আখ্যা দেয়া উচিত ছিল কিনা কিংবা দেয়া যেত কিনা, ভাবা যেত কিনা সেই প্রশ্ন আছে। আবার এমনও হতে পারতো যে এটাকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করলে শহীদ দিবস ব্যাপারটার সঙ্গে সাংঘর্ষিক হতো না, সেটা আরও সৌন্দর্যমণ্ডিত হতো, ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যাপার হতো। এই আলোচনাও অনেকে করেন। ১৬ই জুলাইকে কেন্দ্র করে পরের বছর অর্থাৎ গত বছর ২৪-এর ওই ঘটনার পরে গত বছর ১৬ই জুলাই গোপালগঞ্জে আমরা মহাতাণ্ডব দেখলাম। এনসিপি সেখানে তাদের জুলাই পদযাত্রার নাম পরিবর্তন করে বিশেষ এক ধরনের অভিযান চালালো, যেখানে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো। আওয়ামী লীগের ৫-৬ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মারা গেল। এরপরে এনসিপির নেতাদের অর্থাৎ জুলাই আন্দোলনের শীর্ষ নেতাদের দেখলাম যে আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে জীবন বাঁচিয়ে চলে আসতে, যে আর্মির বিরুদ্ধে আর্মি চিফের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছিলেন তখন পর্যন্ত তারা। এই দুটো ঘটনা বড় ঘটা করে যখন আজকে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে, বেসরকারিভাবেও করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে যে সমস্ত সরকারি বেসরকারি মানে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এই দিবস পালন করছে সরকারি আদেশে। যেমন বিজয় দিবস পালন করা হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়, ২১শে ফেব্রুয়ারি পালন করা হয়। এই বাধ্যবাধকতাগুলো রয়েছে, আমরা দেখছি। এই ব্যাপারটা, ঐতিহাসিক ব্যাপারটা যখন পালন করা হচ্ছে, দ্বিতীয় বর্ষপূর্তির ব্যাপারটা যখন সামনে আমরা দেখছি, তখন ভয়ঙ্কর একটা প্রতিবেদন বেরিয়েছে বিডি নিউজ 24-এ। বিডি নিউজ 24 ভয়ঙ্কর সেই প্রতিবেদনে উপস্থাপন করেছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা হয়েছে এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মামলার ব্যবসা কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা তারা তাদের ইনভেস্টিগেশনে তুলে এনেছে এবং ভয়ঙ্করভাবে একটা ব্যাপার তুলে এনেছে। সেটা হচ্ছে যে জুলাই শহীদ তিনি এখন সৌদি আরবে বহাল তবিয়তে কাজ করছেন। জুলাইকে ছোট করার কিংবা জুলাইকে ধ্বংস করার এর চাইতে বড় মেটিকুলাস ডিজাইন কি আর হতে পারে, যেটা জুলাই আন্দোলনকারীরাই করেছে? এটা কি ঠিক হয়েছে? চলুন বিডি নিউজ 24 এই জুলাই শহীদ দিবসে তাদের নিউজে জুলাইকে কেন্দ্র করে কি কি অসঙ্গতি তুলে আনলো সেটুকু একটু অন্তত ছোট করে, অনেক বড় রিপোর্ট ছোট করে বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাইকে কেন্দ্র করে যে ব্যবসা ফেদে বসা হয়েছে গত ২ বছর ধরে বাংলাদেশে, তার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে বিডি নিউজ 24-এর রিপোর্টে। শিরোনাম দেখলেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জুলাইয়ে হত্যা, শহীদ এখন সৌদি আরবে, মামলার বাদী ভুয়া।
যিনি জুলাই শহীদ তিনি সৌদি আরবে বহাল তবিয়তে কাজ করছেন এবং তিনি জানেনই না যে তিনি শহীদ হয়েছেন এবং মামলার বাদী ভুয়া। সেখানে অনেক কথা বলা হয়েছে, অনেক কথার মাঝে যে পয়েন্টগুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে সেই পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমেই তারা বলছে, আমি মরলে সৌদি আরব এলাম কিভাবে? জুলাই শহীদ তিনি বলছেন 2024 সালের 19 জুলাই রাজধানীর হাতিরঝিলের উলন সড়ক এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে 46 বছর বয়সী মোহাম্মদ বাবু নিহত হয়েছেন এমন অভিযোগে আদালতে মামলা করা হয়, যার তদন্তের ভার পড়েছিল হাতিরঝিল থানা পুলিশের। এই মামলার এজাহারে বাদী হিসেবে স্বাক্ষর রয়েছে নিহত বাবুর খালাতো ভাই পরিচয় দেওয়া ইসমাইল নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা, ছাত্রলীগ, যুবলীগের নেতা সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। 2025 সালের 26 অক্টোবর আদালতে জমা দেওয়া এই মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এজাহারে দেওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুসারে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারুকান্দি গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে বাবু নামে যার নিহত হওয়ার কথা বলা হয়েছে তিনি জীবিত। তার প্রকৃত নাম শাকিল, মোহাম্মদ শাকিল, এবং তিনি বর্তমানে সৌদি আরবে কর্মরত। bdnews24.com হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শাকিল একটি ভয়েস মেসেজ পাঠান। তিনি বলেছেন, আমি তো মারা যাইনি ভাই, আমি মরলে সৌদি আরবে আসলাম কিভাবে? এ বিষয়ে পুলিশ আগেই আমার সঙ্গে কথা বলেছে, এখন আমি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছি। জুলাই শহীদ সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন। মেটিকুলাস ব্যাপার না? মেটিকুলাস ব্যাপার। এইভাবেই জুলাইকে কেন্দ্র করে ব্যবসা হয়েছে ইউনুসীয় যুগে। বাদীর দাবি মামলা করেছে অন্য কেউ, যার নামে মানে বাদীর নামে যার নাম রয়েছে তিনি বলছেন যে অন্য কেউ মামলা করেছে, তিনি জানেন না। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদীর পরিচয় যাচাই করেও অসঙ্গতি পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, এজাহারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে মিলন পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন তিনি ইসমাইল নন। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য ধরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকায় ইসমাইলের খোঁজ পায় পুলিশ। তদন্ত কর্মকর্তার কাছে তিনি দাবি করেন এ ধরনের কোনো মামলা তিনি করেননি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে উপস্থিত হয়েও ইসমাইল একই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন তার নাম পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই মামলা করেছে। bdnews24.com ও ইসমাইলের বক্তব্য জানার চেষ্টা করেছে, কিন্তু এজাহারে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে একজন নারী ফোন ধরে বলেন, ইসমাইল নামে কাউকে চিনি না, আপনি ভুল নম্বরে ফোন দিয়েছেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে সেটা হচ্ছে জাল মৃত্যু সনদের কথাও বলছে তদন্ত। হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল ইসলামের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এজাহারে অভিযোগ করা বাবু নামে কোনো ব্যক্তির মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে ঘটনাস্থল, সাক্ষ্য প্রমাণ, চিকিৎসকের মতামত, জুলাই শহীদদের সরকারি তালিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে ওই নামে কোনো ব্যক্তি নিহত হওয়ার তথ্যই পাওয়া যায়নি। প্রতিবেদনে সেখানে বলা হয়েছে যে জাল মৃত্যু সনদ এখানে ব্যবহার করা হয়েছে। কি ভয়ানক ব্যাপার! এরপরে বলা হচ্ছে কাটা ছেঁড়ার দাগকে গুলিবিদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিভাবে? 2024 সালের 19 জুলাই বিকালে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে আন্দোলনকারীদের উপরে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে 24 বছর বয়সী পারভেজ আলীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে ওই বছরের 2রা সেপ্টেম্বর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তিনি নিজেও ওই দিন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন ইয়াসিন আরাফাত নামের একজন। মামলায় অভিযোগ করা হয় ঘটনাস্থলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ অস্ত্র হাতে গুলি চালিয়েছেন। তাপস এবং পরশ তারা অস্ত্র নিয়ে তাদেরকে গুলি করেছে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ছিলেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেককেই আসামি করা হয়েছে। মামলার তদন্ত দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে। তদন্তে নেমে পিবিআই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে এজাহারে অভিযোগ করা পারভেজ আলীর কোনো অস্তিত্বই পায়নি। যিনি মারা গেছেন বলা হয়েছে তার কোনো অস্তিত্ব নাই। এছাড়া মামলার বাদী ইয়াসিন আরাফাত গুলিবিদ্ধ হয়েছেন এ দাবিও সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। মেটিকুলাস ডিজাইনগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এছাড়া অনেকগুলো ঘটনা bdnews24 এরকম অনেকগুলো ঘটনা উল্লেখ করেছে যেগুলো মিথ্যা মামলা, মিথ্যাভাবে সাজানো হয়েছে এবং সেখানে নিহত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। আহত হয়েছেন সেটাও মিথ্যা। পারিবারিক শত্রুরা আসামি,
এই জুলাই মামলার ক্ষেত্রে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা দাঁড়িয়েছে, বিডি নিউজ 24 বলছে, সেটা হচ্ছে যার ইচ্ছা হয়েছে আমার শত্রু, পারিবারিক শত্রু, তাদেরকে আসামি করে দিয়েছে মামলার বাদীরা। ইয়াসিন আরাফাত বাদী হয়ে পল্টন থানায় করা এই মামলায়, ওই মামলায় যে মামলার কথা বললাম, আসামি করা হয়েছে পাবনার আব্দুল মতিন ও নাজমুল হাসানকে। সম্পর্কে তারা চাচা ভাতিজা, দুজনই পেশায় ট্রাক চালক। তদন্তের এক পর্যায়ে পুলিশ তাদের গ্রামের বাড়িতে গেলে প্রথমবারের মতো মামলার বিষয়ে জানতে পারেন তারা। তদন্ত কর্মকর্তার কাছ থেকে অভিযোগের বিষয়টি শুনে তারা বিস্মিত হওয়ার কথা বলেন। বিডি নিউজ 24 কেউ এই কথা বলেন। মামলার বাদী বা কথিত ভুক্তভোগী কাউকেই তারা চেনেন না বলে দাবি করেন। তার মানে হচ্ছে যে কি অবস্থা বুঝতেই পাচ্ছেন, বাদী লাপাত্তা, যিনি মামলা করেছেন তিনি লাপাত্তা। মিথ্যা হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া আরেকটি হত্যা মামলা তদন্ত করছে আদাবর থানা পুলিশ। সেখানে কি বলছে, গত বছরের 30 নভেম্বর আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলাটিকে মিথ্যা বলে তুলে ধরা হয়েছে। মামলার অভিযোগ, আসামির তালিকা এবং এজাহারের ভাষার ক্ষেত্রে হাতিরঝিল এবং পল্টন থানার ওই দুইটি মামলার মিল রয়েছে। এই মামলারও বাদী যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন কিনা বাদীর নাম্বার হিসেবে দেওয়া হয়েছে তা সঠিক নয়। নিহত হয়েছেন বলে দাবি করা ব্যক্তির নাম, পরিচয়, ঠিকানা অসম্পূর্ণ এবং পরিচয়গত অসঙ্গতি পাওয়া গেছে। তদন্তে বাদীরও কোনো খোঁজ মেলেনি। মানে যিনি মামলা করেছেন তারই খোঁজ নাই, তিনি হাওয়া হয়ে গেছেন। অবশ্য এখন মানে পরিস্থিতি পাল্টেছে, এখন বুঝছেন যে মানে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে হয়তো লাপাত্তা হয়েছে। ভুয়া অভিযোগ, বাদীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যাপারে বিডি নিউজ বলছে, সাধারণভাবে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের ঘটনায় বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার স্কোপ রয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় হত্যা বা হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া যেসব মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে, সেসব মামলায় বাদীদের বিরুদ্ধেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়ার নজির পাওয়া যায়নি। তারা আদৌ আইনের আওতায় আসবেন কিনা এ নিয়ে প্রশ্ন হয়েছে। এবং এই খবরটা নতুন না, এই খবরটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে যে যারা এরকম শত শত হাজারো মিথ্যা মামলা সারা দেশে করেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাংলাদেশে এই মামলা বাণিজ্য ঠেকানো যাবে না। এ তো গেল একটা কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে এবং এই ঘটনাগুলোর পৃষ্ঠপোষকতা দিয়েছেন স্বয়ং আইন উপদেষ্টা মেটিকুলাস আসিফ নজরুল এবং তার গুরু ডক্টর ইউনূস, সেগুলো তারা করে তারা কি জুলাইয়ের সম্মান বাড়িয়েছেন নাকি কমিয়েছেন? জুলাইকে ধ্বংস করার সমস্ত মেটিকুলাস ডিজাইন কি ডক্টর ইউনূস আসিফ নজরুলরা করেননি? আমার মনে হয় তারাই করেছেন। এরকম কর্মকাণ্ড করে জুলাইকে বিতর্কিত করে বরং শেখ হাসিনার শাসনামলকে প্রাসঙ্গিক করেছেন, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করেছেন এবং আওয়ামী লীগ আজকে ফিরে আসার শক্তি ফিরে পাচ্ছে শুধুমাত্র এদের এই ধরনের ব্যবসা কাণ্ডের কারণে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।